এসএলএসটি চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন, আর এবার তাদের অন্যরকম উদ্যোগ। দেখবো সেই খবর। দ্রুত নিয়োগ দরকার তাদের, আর এই দ্রুত নিয়োগের জন্যই আইনি জটিলতা কাটাতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে এবার শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বাড়ির সামনে হাজির চাকরি প্রার্থীরা। এজির বাড়ির সামনে পুলিশ মোতায়েন হলো। চাকরি প্রার্থীদের পুলিশ জানালো যে এজি দেখা করবেন না, এখান থেকে চলে যান আপনারা। বারবার লাগাতার এই ঘটনা ঘটেছে এই রাজ্যে। দেখেছি যে যারা এই ধরনের আন্দোলনগুলো করে চলেছেন তাদের সঙ্গে সর্বত রকমের অসহযোগিতার অভিযোগ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সময় উঠেছে। আর এবার এজির বাড়ির সামনে এনারা পৌঁছে গিয়েছেন এবং সেখানেই পুলিশের কাছ থেকে শুনতে হলো এজি দেখা করবেন না, আপনারা চলে যান। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে কি পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো, শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে চাকরি প্রার্থীদের রেকমেন্ডেশন পাওয়ার পর শুধু জয়েন করার আগের মুহূর্তে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকে যায়, যার ফলে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। সেই নতুন করে আইনি জটিলতা তৈরি হওয়ার কারণে হাতে রেকমেন্ডেশন পাওয়ার পরেও স্কুলের মানে যে কাউন্সিলিং, স্কুল পাওয়ার ক্ষেত্রে যে মানে নির্দিষ্ট স্কুল পাওয়ার যে চুজিং, সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও কিন্তু এই সমস্ত চাকরি প্রার্থীরা তারা স্কুলে জয়েন করতে পারেনি, নতুন করে আইনি জটিলতা তৈরি হওয়ার ফলে। সেই আইনি জটিলতা কাটানোর জন্য যাতে দ্রুত করে তারা স্কুলে জয়েন করতে পারে, এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে আর্জি জানিয়ে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। তুমি দেখো যে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে চাকরি প্রার্থীরা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর বাড়ির সামনে তারা উপস্থিত এবং তারা কথা বলতে চান। তারা দুজনের প্রতিনিধি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে কথা বলতে চান যে তাদের জন্য তাদের নিয়োগের ক্ষেত্রে যেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে যে আইনত যে জটিলতা তৈরি হয়েছে সেটা কাটানোর জন্য তারা কিন্তু অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলতে এসেছিলেন। কিন্তু তারা আসার পরেই লেক থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে, মানে অ্যাডভোকেট জেনারেলের বাড়ির সামনে তারা আসে। পুলিশের তরফ থেকে পরিষ্কার প্রথমে জানানো হয় যে তাদের সঙ্গে এজি কিন্তু দেখা করবেন না, তারা যেন এখান থেকে চলে যান। তারপর কিন্তু চাকরি প্রার্থীরা তারা নাছোড়বান্দা, তারা অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে এই আইনি জটিলতা কোথায় সমস্যা রয়েছে সেই বিষয়ে অ্যাডভোকেট জেনারেল যাতে উদ্যোগী হন, এই বিষয়ে কথা বলতে তারা চান। একথা যখন চাকরি প্রার্থীদের তরফ থেকে বারবার বলা হচ্ছে, তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে বাই টেলিফোন, মোবাইল ফোনে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপরেই কিন্তু অ্যাডভোকেট জেনারেল পুলিশ মারফত এই সমস্ত চাকরি প্রার্থীদের জানান যে তারা 12:30টার সময় তিনজনের সঙ্গে দেখা করবেন। তিনজনের প্রতিনিধি হাইকোর্টের যে চেম্বার রয়েছে অ্যাডভোকেট জেনারেলের, সেখানে যেন তারা সেখানে পৌঁছান এবং তারপর সেখানে কথা বলবেন। এখন চাকরি প্রার্থীরা আমার সঙ্গে রয়েছেন, তারা কি করবেন এখন সেটা সেই বিষয়ে জানবো। তাহলে কি আপনারা ওই হাইকোর্টই তার সঙ্গে দেখা করতে জন্য প্রস্তুত? একদম, স্যারের সঙ্গে আমাদের এনিহাও দেখা করতেই হবে, কারণ আমরা যেইভাবে ওয়েট করে আছি আর আমরা পারছি না। কারণ আগামীকাল আমরা দিদির কাছেও গিয়েছিলাম, ওখানেও আমাদের কালীঘাট থানার যিনি ওসি ছিলেন দায়িত্বে ইনচার্জে, উনি আমাদের ডেপুটেশন কপি নিয়েছেন এবং আমাদেরকে কথাও দিয়েছেন আগামী শুক্রবারের মধ্যে ওনার সঙ্গে কিছু একটা ব্যবস্থা করে দেবেন। আজকেরও আমরা এসেছি এজি স্যারের কাছে আমাদের দাবি নিয়ে। আমরা চাইছি আমাদের সমস্যাটা যেন উনি নিজের হাতে হস্তক্ষেপ করে উনি যেন সমস্যাটা মেটান। পুলিশ কি বললেন? পুলিশ কি বললেন? কি বলছেন? পুলিশ কি বললেন? দেখুন, ওনারা আশ্বস্ত করেছেন লেক থানার পুলিশ যে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবেন 12:30টার সময় হাইকোর্টে। কি কথা হলো স্যারের সঙ্গে? যেটা কথা হলো লেক থানার মানে ওসির সঙ্গে উনি জানালেন যেটা যে 12:30টার সঙ্গে এজি স্যারের সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে, হাইকোর্টের অফিসে গিয়ে ওনার সঙ্গে আমাদের মিটিংটা হবে, 3 জন প্রতিনিধি। আমাদের যেটা মূল বক্তব্য হলো যে একটা মিথ্যা কেসে আমরা 22 মাস আটকে রয়েছি। সামান্য এজি স্যার একটা এভিডেভিট, স্টে ভ্যাকেটের একটা এভিডেভিট দিলেই বা মীনাক্ষী ঘোষ যেটা মিথ্যা কেস, সেই কেসটাকে চ্যালেঞ্জ করলেই আমরা স্কুলে চলে যাব এবং সেটা আমরা মাননীয়াকেও জানিয়েছি, শিক্ষামন্ত্রীকেও জানিয়েছি, আজকে ইনাকেও জানালাম। এরপরে কিন্তু আমরা আরও কঠিন পদক্ষেপ নিতে থাকবো। তাই আমরা এজি স্যারের কাছে মানে সবিনয় বাড়িতে সকাল সকাল বাড়িতে কেন এজি স্যারের বাড়িতে কেন? আমরা অফিসেও দেখা করার চেষ্টা করেছি কিন্তু দেখা করতে পারিনি। আমরা আজকে নয় পরশু দিন থেকে আমরা এখানে এসেছি, তাই কাল হাওড়া স্টেশনে রাত কাটিয়ে আজকে সকাল সকাল যাতে স্যারের সঙ্গে দেখা হয় তার জন্য চলে এলাম। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বলি, স্যার তো অসুস্থ, স্যারের হার্ট সার্জারি হয়েছে বোধহয়, এবং ওনার সুস্থতা কামনা করি। তার সঙ্গে সঙ্গে যেন স্যার আমাদের পুজোর আগে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। কি করবেন আপনারা? স্যার, আর একটা কথা হচ্ছে যে আজকে হাইকোর্টে 3 প্রতিনিধিকে যেতে বলেছে, সেখানে গিয়ে যদি আমরা ওনার দেখা না পাই বা উনি আমাদের সঙ্গে মিট না করেন, তাহলে পুনরায় আমরা এখানে এসে আবার ওনার বাড়িতে দেখা করব। কারণ আমরা যখন আমরা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যখন আমরা ডেপুটেশন দিয়েছিলাম এই কিছুদিন আগে, 10 দিন আগে,
হাইকোর্টের সেখান থেকে আমরা রেজিস্ট্রারের কাছ থেকে জানতে পারলাম যে কেবলমাত্র সরকার এটাকে উদ্যোগ নিয়ে এই জটটাকে কাটাতে পারে। আমরা যদি অ্যাডিশনাল পার্টি হয়ে যাই কোনোভাবেই কথা শুনবে না। কালীঘাট পর্যন্ত এরা পৌঁছে গিয়েছিলেন, তারপরেও হাল ছাড়েননি আজকে এজির দ্বারস্থ। কি মনে হচ্ছে মিটবে সমস্যা? তিনারা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে আর আমরা শর্ত সাপেক্ষ নিয়োগ পেতে পারি না। আমরা তো বলেছি যে যখন আমাদের হাইকোর্ট যা রায় দিবে পরবর্তীকালে আমরা সেটা মাথা পেতে নেব। এখন আমাদের শর্ত সাপেক্ষ নিয়োগ দিতে হবে। আজকে যদি 60 বছর কেসটা চলে তাহলে আমরা চাকরি করবো কবে? কেস যতদিন ইচ্ছা চলুক, কিন্তু আমরা এখন জটিলতার জন্য দায়ী কে? জটিলতার জন্য দায়ী আমার তো মনে হয় এই মুহূর্তে সরকার ও দায়ী আছে, বিরোধী পক্ষও দায়ী আছে। কারণ একটা মিথ্যে কেসে বিরোধী পক্ষ এটাকে আটকে রেখেছে, কিন্তু মিথ্যে কেস দিয়ে যে কিন্তু একদম মানে সরকার সেটাকে কাটানোর জন্য উদ্যোগ হচ্ছে কই না, সেইটাও তো সরকারকে দোষ দিচ্ছি। সরকারের সদিচ্ছা নেই, যে সরকার যদি সঠিকভাবে পদক্ষেপ নেয় কিন্তু এটা একদিনে মিটে যাবে, একটা হ্যারিংয়ে মিটে যাবে। ধন্যবাদ মফিজুল, কথা বলছিলাম মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।